সর্বদা মানুষের সেবায় নিয়োজিত জনদরদি এক নেতা মনোহর, যে প্রত্যেক দিন মায়ের পা ধোয়া পানি খেয়েই তার দিন শুরু করে। তবে তার এই ভালো মানুষের মুখোশের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর রূপ, আর তার এই আসল রূপ সবার সামনে আনতে এবার চলে আসে সরকারি কর্মকর্তা আমায়। এবার তো মনোহরের বাড়ি, অফিস সব জায়গায় চলতে থাকে একের পর এক রেইড। কালো টাকা, গোপন শারীরিক সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার। আমায় কি পারবে মনোহরের এই সব কুকর্ম সবার সামনে এক্সপোজ করতে, নাকি তার ক্ষমতার প্রভাবে আমায় নিজেই ফেসে যাবে? সেটাই দেখব আজকের গল্প রেইড 2-তে। শুরুতেই আমরা 1989 সালের রাজস্থানের দৃশ্য দেখতে পাই। বিশাল এক গাড়ির বহর ছুটে আসছে রাস্তা দিয়ে। এই সব গাড়ির গন্তব্য কোথায় তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তো এখান থেকেই দৃশ্য চলে যায় রাজস্থানের রাজমহলে। সেখানে তো এক বিশাল পার্টি হচ্ছিল, সবাই তো পার্টি এনজয় করছিল। আর সেখানকার সুইমিং পুলেই তখন আমরা রাজাকে দেখতে পাই, যে মেয়েদের সাথে ফুর্তি করাতেই ব্যস্ত ছিল। তখনই রাজার এক লোক দেখতে পায় যে সেই বিশাল গাড়িবহর রাজার মহলের দিকেই আসছে। আর এই কথা যখন রাজাকে জানানো হয় তখনই তো সে হকচকিয়ে যায়, কারণ সেই গাড়ির বহর ছিল সরকারি অফিসারদের, যারা তার মহলেই রেড দিতে আসছিল তার সব দুর্নীতির প্রমাণ ফাঁস করতে। রাজা তো এবার টেনশনেই পড়ে যায় যে সে এবার কি করবে। এর মধ্যেই দেখা যায় সেই গাড়ি বহর চলে আসে রাজমহলের ভেতর, আর গাড়ি থেকে একে একে নেমে যায় সব সরকারি অফিসার এবং পুলিশের দল। তারা যখনই মহলে প্রবেশ করতে যাবে ঠিক তখনই দেখা যায় রাজার লোকেরা ছাদের উপর থেকে হাওয়ায় গুলি ছুটতে থাকে, এই অফিসারদেরকে ভয় দেখানোর জন্য, যাতে তারা এখান থেকে পালিয়ে যায়। অফিসাররাও তো তখন বেশ ঘাবড়ে যায়। আর এর মধ্যে দেখা যায় রাজার নির্দেশে তার সব অবৈধ ধন সম্পদ গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছিল। সবাই বেশ তাড়াহুড়ো করে তার সবকিছু গাড়িতে উঠাতে থাকে, যাতে এর কোনো কিছুই রেড অফিসারদের কাছে ধরা না পড়ে যায়। তো দেখা যায় রাজার লোকেরা সবকিছু গাড়িতে উঠানোর পর সেই গাড়ি অন্যত্র যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর এদিকে স্বয়ং রাজা চলে আসে সেই অফিসারদের সাথে কথা বলতে। সে তো এসেই খুব রেগে মেগে বলতে থাকে যে তোমাদের এত সাহস যে আমার বাড়িতে রেড দিতে এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি, নাহলে খুব খারাপ হবে তোমাদের সাথে। তো অফিসাররা তবুও সেখানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের দিকে দৌড়ে আসে তাদেরকে মারার জন্য। এটা দেখে তো সরকারি সব অফিসাররা দ্রুত দৌড়ে গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যেতে থাকে। সবাই তো বেশ ঘাবড়ে গিয়েছিল, আর এটা দেখে তো রাজা বেশ খুশি হয়। সে তো আনন্দে হাসতে থাকে আর মদ খেতে খেতে বলতে থাকে যে রাজার সাথে কে পাঙ্গা নিতে আসবে, কার আছে এই সাহস। ঠিক সেই সময়ই দেখা যায় রাজার সব ধন সম্পদ যেদিক থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তায় এসে থামে আমায় পাটনায়ক, যে একজন সরকারি ইনকাম ট্যাক্স অফিসার। এই পর্যন্ত সে অনেকগুলো রেড দিয়েছে, আর আজ চলে এসেছে এই রাজার সব কালো ধান্দা ধরতে। সে তো এখানে এসেই রাজার এই সব ধন সম্পত্তি জব্দ করে নেয়। আসলে সে ইচ্ছে করেই তার লোকদেরকে রাজার মহলে পাঠিয়েছিল, যাতে করে রাজা তার সব ধন সম্পদ সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে, আর তারই সুযোগ নিয়ে তারা তার এই সব কিছু জব্দ করতে পারে। যাক, তো এরপরই তারা সেই সব নিয়ে চলে আসে তাদের অফিসে। তখনই তো রাজার অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার বলতে থাকে, আচ্ছা 7-8 লাখ টাকা নিয়ে এই সব কিছু মিটমাট করে ফেললে হতো না? অর্থাৎ সে তাকে আসলে ঘুষ দিতে চাইছিল। তখনই দেখা যায় আমায়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে রাজার অ্যাসিস্ট্যান্টকে একটা কাগজ দেয়, আর আমায় তখন বলতে থাকে আসলে ইমানদারির শপথ যে মুখ দিয়ে নিয়েছি সেই মুখ দিয়ে তো আর ঘুষ নেওয়ার কথা বলা যায় না, এজন্য লিখে দিয়েছি, দেখে নাও। তো এরপরই রাজার অ্যাসিস্ট্যান্ট সেই চিরকুটটা খুলে দেখে যে সেখানে তো 2 কোটি টাকার কথা লেখা আছে। এটা দেখেই তো সে অবাক হয়ে যায় আর বলতে থাকে এত টাকা? আমায় তখন ঘুরে বলে হ্যাঁ, টাকার ব্যবস্থা করুন। এই বলেই সে সেই কাগজটি ছিঁড়ে সেখান থেকে চলে যায়। তো এখান থেকে দৃশ্য চলে যায় 2 সপ্তাহ পর, আর আমাদেরকে জেলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা তাওজি নামের একটা লোককে দেখি। সেও একজন পাওয়ারফুল লোক ছিল, কিন্তু এই আমাই আজ থেকে প্রায় 7 বছর আগে তার সব কালো ধান্দা ধরে ফেলেছিল। সেই সময় তাকে হেল্প করেছিল এই তাওজিরই পরিবারের লোক। তাই সে পুলিশকে বলতে থাকে যে আমার পরিবারের লোকই আমার সাথে সবচেয়ে বড় ধোঁকাবাজি করেছে। তো এখানে তার আর পুলিশের কথাবার্তা শুনে বোঝা যায় যে পুলিশের সাথে তার ভালোই সখ্যতা রয়েছে। এর মধ্যেই এক পুলিশ অফিসারকে সে চা খেতে খেতে বলতে থাকে যে আমার পেরোলের কি হলো? প্রায় 7 বছর হতে চললো আমি এই জেলে রয়েছি, কোনোই কি ব্যবস্থা করা গেল না? তখন পুলিশ অফিসার বলে যে দেখুন,
শুধু যদি ট্যাক্সের ব্যাপার হতো তাহলে কিছু টাকা পয়সা দিয়ে সেটা সলভ করে ফেলা যেত, কিন্তু আপনি তো রাজার খাস লোক ছিলেন, আর ঘুষ নিতে গিয়েই তো ওই সরকারি অফিসার আমায়ের কাছে ধরা পড়লেন। তাই এই ব্যাপারটা এতটাও সহজ না। এই কথা শুনেই তো তাওজি তার মুখ থেকে চা ফেলে দেয় আর বলতে থাকে, সকাল সকাল কার নাম নিয়ে নিলে তুমি? এখন না জানি সে আবার কার জীবন তছনছ করতে উঠে পড়ে লেগেছে। এরপরে দৃশ্য চলে যায় আমায়ের বাড়িতে। সেখানেই আমরা তার স্ত্রী মালিনীকে দেখতে পাই, যে বেশ সুন্দর করে সেজে গুজে ছিল। তখনই আমায় তার কাছে আসে আর তাকে একটা নতুন শাড়ি গিফট করে। এটা দেখে তো মালিনী খুব খুশি হয়ে যায় আর সেই শাড়িটা নিয়ে তার আলমারিতে রাখতে যায়। তখনই আমায় বলে যে মালিনী, শাড়িটা আর ওখানে রাখতে হবে না। এই কথা শুনেই মালিনী তো কিছু একটা বুঝে যায়। এরপরই সে তার মেয়ে মিনিকে ডাকে। মিনি তখন বাইরে তার সাইকেলটা ঠিক করছিল। মায়ের এই ডাক শুনেই তো সে বুঝে ফেলে যে তার বাবার আবারও ট্রান্সফার হয়ে গেছে। আসলে আমায়ের কয়দিন পর পরই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, আর এই কারণে বেচারি মিনির কোনো ফ্রেন্ডই হয় না। তাই সে তার বাবাকে এসে বলতে থাকে, কি বাবা, কয়দিন আগেই তো এখানে আসলে, আমার এখন পর্যন্ত একটা বন্ধুও হয়নি, এখন আবার আরেক জায়গায় চলে যেতে হবে। এই বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন মালিনী আমায়কে বলতে থাকে যে হঠাৎ এখন ট্রান্সফার হওয়ার কারণটা কি। তখনই আমায় তাকে একটি নিউজ পেপার দেখায়, যার হেডলাইনে লেখা ছিল যে সরকারি অফিসার আমায় পাটনায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে, ৭৪ বারের মতো তাকে ট্রান্সফার করা হলো। এটা দেখে তার বউ মন খারাপ করার বদলে আরো খুশি হয় আর বলে, এটা তো মাত্র ৭৪ বার, এখনো তো প্ল্যাটিনাম জুবলি বাকি আছে। তখন আমায় বলে, তুমি হয়তো হেডলাইনটা খুব ভালো করে পড়োনি, ওখানে আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে। তখন মালিনী বলতে থাকে, আমি জানি তুমি কতটা ইমানদার, আর আমি নিশ্চিত এই সব অভিযোগ তুমি নিজের ইচ্ছাতেই তোমার ঘাড়ে নিয়েছ, আর এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কারণ রয়েছে। আমার তোমার উপর এতটুকু বিশ্বাস আছে যে তুমি কখনোই বেইমানি করতে পারো না। বউয়ের কাছ থেকে এই সব শুনে তো আমায় অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, তো এর পরদিনই দেখা যায় তারা পুরো পরিবার মিলে রওনা দেয় ভোজের উদ্দেশ্যে, আর সেখানেই আমায়ের ট্রান্সফার হয়েছিল। যাক, তো পুরো জার্নিটা তারা বেশ আনন্দ করতে করতে যায়। এরপরই আমরা ভোজের এক পাওয়ারফুল নেতাকে দেখতে পাই, যে পুরো ভোজটাকে পরিচালনা করত। তো দেখা যায় সে সকালবেলা কোনো দেবতার পূজা না করে নিজের মায়ের পা ধুয়ে পূজা করতে থাকে, আর এই পুরো এলাকার মানুষ তাকে খুব মান্য করে। সে সব মানুষের অনেক উপকার করেছে, সবাই তাকে দাদা ভাই বলেই ডাকে। তো এরপরই মায়ের পুজো শেষ করে সে চলে আসে তার কাজের জায়গায়। এরপরে আমাদের আমায়কে দেখানো হয়, সে বেশ সকাল সকাল তার অফিসে এসে পৌঁছায়। সে তো এসেই একের পর এক ফাইল চেক করতে থাকে। আসলে সে এটাই চেক করছিল যে এই এলাকায় কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এসবের কোনো রেকর্ড আছে কিনা। তো তাকে দেখে তো তার কলিগরা খুবই অবাক হয়ে যায়, কারণ সে অনেক আগে এসে তার কাজ শুরু করে দিয়েছিল। তো টানা 1 ঘন্টা সবকিছু দেখার পর সে তার আন্ডারে থাকা সব অফিসারদের সাথে এসে কথা বলতে থাকে। সে বলতে থাকে, আমি এতক্ষণ ধরে এই এলাকার সব অফিস, ব্যবসা, ছোটখাটো সবকিছুর ফাইল চেক করে দেখেছি, কিন্তু কোথাও আমি কোনো কমতি পাইনি। এই শহরে তো দেখছি সবকিছুই ঠিক আছে। তখন একজন অফিসার বলতে থাকে, হ্যাঁ স্যার, যেই শহরের রাজাই মানুষের ভালোর জন্য নিজে নেমে পড়ে, সেই শহরের প্রজারা তো এমনিতেই ভালো হবে, তাই না? তারপর একজন বলে, স্যার, আমাদের তো অফিসে তেমন কাজই নেই, কোনো মতে হাজিরা দিয়ে এরপর আমরা আমাদের মতো এনজয় করতে পারি। তখন আমায় বলে, আমাদের এখানে এনজয় করার জন্য পাঠানো হয়নি, কাজ করার জন্য পাঠানো হয়েছে। এটা শুনে আরেক অফিসার বলে, স্যার, আপনি তো কোনো সমস্যাই পাননি কোথাও, তাহলে কেন চিন্তা করছেন? এর উত্তরে আমায় বলে, এখানেই তো চিন্তার বিষয়। আমাকে গত 10 বছরের এই শহরের সব ছোটখাটো বিজনেসম্যানের ডিটেলস এনে দিবে, আর এরপর কি করতে হবে সেটা আমি পরবর্তীতেই আপনাদের বলবো। তো সেখানেই আমরা গীতা নামের এক মহিলা অফিসারকে দেখি, যে আবার ছিল আমায়ের ফ্যান গার্ল। সে তো আজ পর্যন্ত আমার সব কাজের পেপার কাটিং এক জায়গায় সংগ্রহ করে রেখেছিল। সেই সব কিছু সে আমায়কে দেখাতে থাকে। আমায় সেসব দেখে ঠিকই, কিন্তু তেমন কিছুই বলে না। সে উল্টো সবাইকে কাজে যেতে বলে। তখনই এক অফিসার গীতাকে বলতে থাকে যে আপনার এই পছন্দের আমায় স্যার তো এই নিয়ে ৭৪ বার ট্রান্সফার হয়েছে, অথচ আপনি মাত্র ৭৩ বারের পেপার কাটিং আপনার খাতায় চিপকেছেন, সেখানে ৭৪ বারেরটা কেন নেই? ও বুঝতে পেরেছি, আপনার এই ঈশ্বরতুল্য আমায় স্যার তো এবার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, তাই হয়তো আপনার ভক্তিও উবে গেছে। এটা বলেই গীতা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই সবকিছু তো আমায় ঠিকই শুনে নেয়, কিন্তু সে কিচ্ছু বলে না। তবে আমায় কেন নিজের নামে এরকম মিথ্যা দোষ দিয়ে এই ভোজ এলাকায় ট্রান্সফার হয়ে এসেছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো এরপরই আমরা আমায়কে বাড়িতে বসে
খাবার খেতে দেখতে পাই। তখনই মালিনী এসে জিজ্ঞেস করে, কি হলো, এবার কোনো টার্গেট পেলে যার বাড়িতে তুমি রেড দিতে যাবে? তখন আমায় বলে, না, এই শহরে তো কোনো সমস্যাই দেখছি না। এটা শুনে মালিনী বলে, হতেও পারে, তুমি যেমন ইমানদার এই শহরের মানুষজনও ইমানদার। আমায় বলে, হ্যাঁ, হতেই পারে। তার পরদিনই দেখা যায় আমায় তার পরিবারকে নিয়ে একটু ঘুরতে আসে, কারণ তার বাচ্চা মেয়েটার বেশ মন খারাপ হচ্ছিল। তখন ড্রাইভার বলতে থাকে যে, সাহেব, যেই এই ভোজে ঘুরতে আসে সে প্রথমেই চলে আসে দাদা ভাইয়ের এই ফাউন্ডেশন ঘুরতে। তো এরপরই আমায় এই ফাউন্ডেশন ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন একজন তাকে জানায় যে দাদা ভাই এই ফাউন্ডেশন বানিয়েছে তার মায়ের নামে। এই সবকিছু দেখে আমায় বলতে থাকে যে এত বড় ফাউন্ডেশন নিশ্চয়ই দেশ বিদেশ থেকে ডোনেশন আসে এটা চালানোর জন্য। ঠিক তখনই দেখা যায় সেই দাদা ভাই চলে আসে তার সামনে, আর এসেই বলতে থাকে যে ডোনেশন মানেই হলো ঘুষ নেওয়ার মতো। আমার এই ফাউন্ডেশন ঘুষ দিয়ে চলে না, আমি নিজে যা পারি আমার জনগণের জন্য করি। এ বলেই সে তার সামনে মাথা নত করে। এটা দেখেই তো আমায় বলতে থাকে, এটা কি করছেন আপনি? তখন দাদা ভাই বলে, কেন করব না, আপনি তো ঈশ্বরের মতো, কারণ আপনার মতো ইমানদার অফিসার আর একটাও নেই, তাই আপনাকেই তো ভক্তি করা মানায়। তখন আমায়ও তাকে সম্মান জানিয়ে মাথা নত করে। তাদের দুজনের বেশ ভালোই আলাপচারিতা গড়ায়। এর মধ্যেই সেখানে মালিনী আর তাদের মেয়েটা চলে আসে। তখন দাদা ভাই তাদেরকে বলতে থাকে, চলুন আপনাদেরকে পুরো ফাউন্ডেশনটা ঘুরে দেখাই। এই বলেই তারা সেখান থেকে যেতে থাকে। কিন্তু আমায়ের তো তখনও সন্দেহ যায় না, তার কাছে কোথাও যেন একটা খটকা লাগতে থাকে। তাই সে সবকিছু বেশ ভালো করে দেখতে থাকে। সে পুরো শহরে ঘুরে ঘুরে সবকিছু চেক করতে থাকে। এর মধ্যেই সে চলে যায় একটা জুতার শপে। জুতা দেখেই সে দোকানদারকে বলে যে, বাহ, আপনার দোকানের জুতোগুলো তো বেশ ভালো। তখন দোকানদারটি বলে, সবকিছুই দাদা ভাইয়ের অবদান, সে হেল্প না করলে আমি এত দূর আসতে পারতাম না। আমায় তখন জিজ্ঞেস করে, উনি কি শুধু আপনারই হেল্প করেছেন নাকি আরো সবার? লোকটি জানায়, দাদা ভাই তো সবার হেল্প করে, সে খুবই মহৎ একজন ব্যক্তি। একটা সময় দাদা ভাইয়েরও এমন জুতার দোকান ছিল। সেই জুতো বেচেই যা ইনকাম করত তা দিয়েই অসহায় মানুষদেরকে খাওয়াতে পছন্দ করত, মানুষের সেবা করতে পছন্দ করত। কিন্তু একটা সময় দেখা যায় তার এই জুতার দোকানে ধস নামে। তখন সে মানুষকে সাহায্য করার জন্য নিজের দোকানটাই বেচে দেয়, আর সেই টাকা দিয়েই সে মানুষকে খাওয়াতে থাকে। কিন্তু একটা সময় তার সেই টাকাও শেষ হয়ে যায় যা দিয়ে সে মানুষের সেবা করত। তবে সেই সময় তার কাছে টাকা না থাকলেও লোক ছিল যারা সবাই তাকে এত ভালোবাসতো যে তাকে তারা ইলেকশনে দাঁড়াতে বলে, আর একবার যদি সে জিতে যায় তাহলে তো সে সহজেই তার জনগণের সেবা করতে পারবে। তো তাদের সবার কথা শুনে দাদা ভাইও চলে আসে মুখ্যমন্ত্রীর কাছে টিকিট নিতে। কিন্তু মুখ্যমন্ত্রী তাকে অপমান করে বলতে থাকে যে একজোড়া জুতা কেনার মুরদ নেই আর চলে এসেছো নেতা হতে। এই কথা শুনে তো সেখানকার সবাই দাদা ভাইকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর সেই মুখ্যমন্ত্রী দাদা ভাইকে তার পায়ের জুতো মাথায় নিয়ে অপমান করে সেখান থেকে বের করে দেয়। কিন্তু এরপরও দেখা যায় জনগণ তার পক্ষে থাকায় সে ইলেকশনে জিতে নেতা হয়ে যায়। আর তখন দেখা যায় মুখ্যমন্ত্রী চলে আসে তার সাহায্য নিতে, কারণ জনগণ এখন দাদা ভাইয়ের পক্ষে ছিল। তাই মুখ্যমন্ত্রীকেও নিজের গদি টিকিয়ে রাখতে হলে দাদা ভাইয়ের সাহায্যের প্রয়োজন। কিন্তু এবার তো সুযোগ বুঝে দাদা ভাই তার নিজের জুতা খুলে দেয় আর মুখ্যমন্ত্রীকে বলে তার জুতা ছুঁয়ে ক্ষমা চাইতে সেদিনের সেই ব্যবহারের জন্য। মুখ্যমন্ত্রীও তাই করে। আর এরপরই দেখা যায় দাদা ভাই মুখ্যমন্ত্রীর সাথে মিলে হোম মিনিস্টারের শপথ নেয়। আর এর পরপরই দাদা ভাই সব মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে, যাতে কাউকে আর না খেয়ে থাকতে না হয়। পুরো রাজ্যের লোক অনেক বেশি খুশি ছিল। এরপর দেখা যায় আমায় আরো লোকের কাছ থেকে দাদা ভাইয়ের সম্পর্কে জানার চেষ্টা করে। তারা আমায়কে জানায় যে দাদা ভাইয়ের একটা লাভ স্টোরিও আছে। সে নেহা নামের একটা মেয়েকে অনেক ভালোবাসতো। তারা একে অপরকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু বিয়ের ঠিক কদিন আগেই নেহার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, যে কষ্ট দাদা ভাইকে আজও কুড়ে কুড়ে খায়। যাক, তো আমায় ঘুরে ঘুরে এই সব ইনফরমেশন নিতে থাকে। এরপরই দেখা যায় তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হয়। সবাই তো সেখানে এসে জড়ো হয় আর অনেক বেশি এনজয় করতে থাকে। আর এর মধ্যে আমরা এটাও দেখতে পাই যে আমায় এবং মালিনীর সম্পর্ক কতটা সুন্দর, তারা একে অপরকে কতটা ভালোবাসে। দুজনের থেকে চোখই সরছিল না, তারা একে অপরের প্রতি এতটাই মুগ্ধ। যাক, তো এই অনুষ্ঠানের মধ্যেই আমায়ের একটা ফোন কল আসে, তাই সে চলে যায় সেই কল রিসিভ করতে। তখনই দেখা যায় কেউ একজন তাকে ফলো করছে। আমায় তখন তাদের বাড়ির পেছনের দরজা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে কোথায় যায়
সেটা এখানে দেখানো হয় না। তো একটু পরেই মালিনী তাকে খুঁজতে থাকলে সে আবারও বাড়িতে ফিরে আসে। তখনই তাকে ফলো করা সেই লোকটি তাকে জিজ্ঞেস করে যে স্যার হঠাৎ করে কোথায় চলে গেলেন। আমায় বলে বাহ, আপনার নজর দেখছি বেশ তীক্ষ্ণ, আমাদের ডিপার্টমেন্ট তো ভালো লোককেই চুজ করেছে। তখনই লোকটা তাকে জিজ্ঞেস করে তো স্যার কিছু কি হতে চলেছে। আমায় বলে হ্যাঁ, ডিনার। এই বলেই সে কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে সেখানে আনন্দ করতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। আমায় চলে আসে একটা আখ ক্ষেতের সামনে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ গরমের সিজন চলে এসেছে, এখন তো আখ কেটে ফেলার কথা। তাই সে সেখানকার কিছু কৃষককে জিজ্ঞেস করে যে ভাই এই জমির আখ এখনো কাটা হয়নি কেন। তখন সেই লোকটি জানায় কি জানি বলতে পারি না, এই জমিটা পাশের গ্রামের জমিদার বিক্রম গাড়িয়ালের। সে প্রত্যেক বছরই কোনো না কোনো ফসল এরকমই ছেড়ে দেয়, এতে নাকি বরকত হয়। কিন্তু আমি বুঝি না এভাবে ফসল নষ্ট করে কি এমন বরকত হয়। এইসব বলেই সে সেখান থেকে চলে যায়। আমার তো এবার সন্দেহ আরো বেড়ে যায়। এরপরে সে তার সব কলিগকে ফোন লাগায় আর একটা জায়গায় এনে জড়ো করে। তখন আমরা সেই লোকটিকে দেখতে পাই, অর্থাৎ শুক্লাজি, যে গতকাল আমায়ের উপর নজর রেখেছিল। আর সে খুব ভালো করেই বুঝতে পারে যে আমায় কিছু একটা করতে চলেছে। তার কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন এসেছে। আমায়ের পর সব অফিসারের কাছে একটা করে খাম দেয়, আর সেই খাম খোলার পরই সবাই জানতে পারে যে তারা সবাই মনোহর দাদা ভাইয়ের বাড়িতে রেড দিতে যাচ্ছে। এটা দেখেই তো সবাই অবাক হয়ে যায়। তো এই সময় আমায় একটা টুইস্ট রিভিল করে। যেই শুক্লা সাহেব প্রথম দিন আমায়কে কটু কথা শুনিয়েছিল, সে তাকে বলতে থাকে যে আমার লাস্ট রেডটার খবর নিউজ পেপারে অন্যভাবে লেখা হয়েছে। বলা হয়েছে আমি নাকি ঘুষ খেয়েছি, এ কারণেই আমাকে ট্রান্সফার করা হয়েছে। আসলে এটা আমি নিজেই চেয়েছিলাম, এ কারণেই মিথ্যা একটা খবর ছড়ানো হয়েছে। এর পেছনের কি কারণ তা তো আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেই রাজস্থানের রাজার অ্যাসিস্ট্যান্ট আমায়কে ঘুষ দেওয়ার কথা বলেছিল। আমায় তখন তাকে বলেছিল 2 কোটি টাকার কথা। তো রাজার অ্যাসিস্ট্যান্টও তখন সেই 2 কোটি টাকা জোগাড় করতে একটা জায়গায় যায়। তখন তার পিছু নিয়েছিল আমায়েরই একজন লোক। এরপরই রাজার অ্যাসিস্ট্যান্ট আমায়কে সেই টাকাগুলো এনে দিলেই আমায় তার লোককে আবারও সেই জায়গায় পাঠায় যেখান থেকে রাজার অ্যাসিস্ট্যান্ট টাকাগুলো নিয়ে এসেছে। এরপরই তারা সেখানকার লোকজনদেরকে ধরে নিয়ে আসে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই আমায় জানতে পারে যে রাজস্থানের এই রাজার সাথে মিলিত আছে ভোজের এই দাদা ভাই, যাকে সবাই অনেক মান্য করত, ভালো মানুষ বলে জানত। কিন্তু সেও রাজস্থানের ওই রাজার দুর্নীতির সাথে জড়িত ছিল। আর এই কথা জানার পরই আমায় ঘুষ খাওয়ার এই মিথ্যা নাটকটা করে আর নিজের সিনিয়রের কাছ থেকে পারমিশন নিয়ে ট্রান্সফার হয়ে চলে আসে ভোজ শহরে। আর এই শহরে আসার পরই সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সবার প্রিয় দাদা ভাইয়ের সকল কর্মকাণ্ডের খোঁজ খবর নিতে থাকে। আর তখনই সে জানতে পারে যে মনোহর বিভিন্ন গরিব মানুষদের নাম দিয়ে অনেকগুলো কোম্পানি খুলেছে। এক সময় তো আমায় এটাও জানতে পারে যে তার ওই বানানো ফাউন্ডেশনের নাম করে সে তার কালো টাকাকে সাদা বানিয়ে থাকে। আর এই সব ব্যাপার আমায় তার বসকে জানালে তার বস বলে যে ওই দাদা ভাই কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে একজন মিনিস্টার। আমায় তখন তার সিনিয়র বসকে বলে যে স্যার সব প্রুফ তো আমাদের কাছেই আছে, তাহলে সমস্যা কিসে। কিন্তু তার বস জানায় যে না, এরকম ভাবে কোনো কিছু হুট করে করা যাবে না, একদম শক্তপোক্ত প্রুফ লাগবে, কারণ দাদা ভাই অনেক বেশি পাওয়ারফুল। যাক, তো এরপরই আমায় প্রুফ খুঁজতে থাকে আর দাদা ভাইয়ের সেই ফাউন্ডেশনের ভাস্কর্যের এক টুকরো নিয়ে এসে স্বর্ণকারকে দেখায় যে এটা স্বর্ণ কিনা। স্বর্ণকার বলে হ্যাঁ, এটা তো স্বর্ণই। এরপর সে আরো খোঁজ করতে করতে সে আখ খেতে চলে আসে আর সেখানেই পুরো ক্ষেত সার্চ করে সে মনোহর ওরফে দাদা ভাইয়ের অনেক লুকায়িত খাজানার সন্ধান পায়। এই মনোহরের মাথায় আসলে অনেক বুদ্ধি। সে এমন ভাবে সব কাজ করেছে যে কেউ তো তার এসব কখনো ধরতেই পারেনি, কিন্তু আমায় তো ঠিকই সব বের করে ফেলেছে। আর এই সব কিছুর প্রমাণ নিয়ে সে তার বসের কাছে গেলে বস রেড দেওয়ার কাগজপত্রে সাইন করতে বাধ্য হয়। আমার কাছে এই সব কিছু শুনে তো সেখানকার সবাই বেশ অবাক হয়ে যায় যে এই লোক কত সূক্ষ্ম বুদ্ধি নিয়ে চলে মাথায়। এ কারণেই তার হাত থেকে কেউ রেহাই পায় না। এরপরই আমায় তাদেরকে জানায় যে লোকে তো ইমানদারির মুখোশ পরে থাকে, কিন্তু আমি বেঈমানের মুখোশ পরেছিলাম। এরপরই সে সবাইকে নিয়ে রেড দিতে বেরিয়ে পড়ে। কিন্তু রেড দিতে যাওয়ার সময় তো অনেক অফিসাররাই দেখা যায় বেশ ভয় পেতে থাকে। তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তারা সবাই খুব ভালো করেই জানে যে মনোহর দাদা ভাই কতটা বেশি পাওয়ারফুল একজন লোক, সে যে কোনো কিছুই করতে পারে। যাক, তো এরপরই আমায় সবাইকে নিয়ে মনোহরের বাড়ির সামনে চলে আসে আর সে গেটম্যানকে বলতে থাকে
এক্ষুনি দরজা খুলতে, কিন্তু গেটম্যান তো দরজা খুলতে চায় না আর বলতে থাকে, ভেতরে এসব অস্ত্রধারী লোকজনকে দেখতে পাচ্ছ? তখন আমায়ও বলে, আমার পেছনে সব সরকারি কর্মকর্তাদের দেখতে পাচ্ছ? এটা দেখেই তো গেটম্যানের অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে গেট খুলতে এবার বাধ্য হয়। তো এরপরে আমায় যখন সবাইকে নিয়ে ভেতরে ঢোকে, তখনই সে দেখতে পায় যে মনোহর তো তার মায়ের পা ধুয়ে দিচ্ছে, যেমনটা সে প্রতিদিন সকালে করে আর কি। এ কারণে আমায়রা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরই মনোহরের যখন তার মায়ের পা ধোয়া শেষ হয়, তখন সে আমায়ের কাছে আসে। আমায় তখন তাকে জানায় যে আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে, আপনার বাড়ি, অফিস, ফাউন্ডেশন সব আমাদের সার্চ করতে হবে। এই সব কিছু দেখে মনোহরের মা জিজ্ঞেস করতে থাকে, এরা কারা মনোহর, আর এখানে কেন এসেছে? মনোহর তখন তার মাকে জানায়, মা, এরা খাজানা খুঁজতে এসেছে। এটা শুনেই তো মনোহরের সহজ সরল মা বলতে থাকে, আমাদের ঘরে কোনো খাজানা নেই, খাজানা তো আমার এই একমাত্র সন্তান মনোহর। বোঝাই যায় সে তার ছেলেকে নিয়ে কতটা গর্ব করত। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে আমায়ের এক অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে জানায় যে সে তো প্রত্যক্ষ সাক্ষীকে আনতে বলেছিল, কিন্তু কোনো প্রত্যক্ষ সাক্ষী তো এখানে আসতে যাচ্ছে না। এই কথা শুনে মনোহর বলে, সমস্যা নেই, আমি নিয়ে আসছি। এরপরই দেখা যায় মনোহর তার পুরো পরিবারের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। তো সেই সময় প্রত্যক্ষদর্শী আসলে সেখানে সার্চ করা শুরু হয়ে যায়। দেখা যায় একদল তো মনোহরের বাড়িতে সার্চ করা শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা কিছুই পায় না। আর এদিকে আমার কাছে খবর আসে যে মনোহরের ফাউন্ডেশনে ইনকাম ট্যাক্সের লোকজনকে আটকে রাখা হয়েছে। এটা শুনেই তো আমায় সাথে সাথে সেখানে যেতে চায়, কিন্তু মনোহর বলে, এই ভুল করতে যাবেন না, আপনি সেখানে একা গেলে বিপদ হতে পারে, কিন্তু কারণ মানুষজন আমাকে খুব ভালোবাসে, বুঝতেই তো পারছেন, তাই সেখানে গেলে দয়া করে আমার সাথেই চলুন, সেটাই আপনার জন্য আর আপনার টিমের জন্য ভালো হবে। তো এরপরই তারা চলে আসে মনোহরের সেই ফাউন্ডেশনে। তো এরপরই আমায় সেই ফাউন্ডেশনের সামনে থাকা একটা ভাস্কর্য থেকে এক টুকরো উঠিয়ে নিয়ে সেখানে থাকা এক্সপার্টকে পরীক্ষা করে দেখতে বলে যে এটা স্বর্ণের কিনা, কারণ সে এখান থেকে এক টুকরো নিয়ে আগে পরীক্ষা করেছিল আর স্বর্ণকার বলেছিল হ্যাঁ এটা স্বর্ণ। তাই এখন এই ব্যাপারটা সে সবার সামনে প্রুফ করতে চায়, কিন্তু সে এক্সপার্ট এটা দেখে বলে যে এটা স্বর্ণ নয়, পিতল। এরপরই আমায় তার নিজের কাছে থাকা টুকরোটা ওই এক্সপার্টকে দেখতে বলে, যেটা সে আগে নিয়েছিল। এক্সপার্ট এটা দেখে বলে যে হ্যাঁ এইটা স্বর্ণ। মনোহর তো এসব দেখে বেশ মজা নিচ্ছিল, কিন্তু আমায়ও থেমে থাকে না। সে থেমে থাকার পাত্রই নয়। সে বুঝতে পারে মনোহর এখানে কিছু তো একটা করেছে, হয়তো সে পুরো ভাস্কর্যটাকেই বদলে দিয়েছে। যাক, তো এরপরই সে অ্যাকাউন্টস রুম চেক করতে বলে, কিন্তু মনোহর তো প্রথমে সেই রুম খুলতে চায় না, তবে পরবর্তীতে সে ওই রুমটা খুলতে রাজি হয়ে যায়। তখন তো আমায় ভিতরে দেখে একেবারেই অবাক হয়ে যায়, কারণ এর আগে সে এখানে অনেক ধরনের ফাইলপত্র দেখেছিল, কিন্তু এখন তো সেসবের কিচ্ছু নেই, আছে শুধু বইয়ের স্তূপ। ঠিক সেই সময় আবার বাইরে জনতা পেপারে ছাপানো একটা নিউজ দেখতে পায়। খবরটা আমায়কে নিয়েই ছিল, আর সেখানে লেখা হয়েছিল যে সরকারি কর্মকর্তা পতিতালয়ে। এটা দেখেই তো তাদের মধ্যে একজন বলে ওঠে যে যেই লোকের নিজেরই চরিত্রের ঠিক নেই সে এসেছে আমাদের নেতাকে ধরতে। এটা বলার পরই তো জনগণ অনেক বেশি ক্ষেপে যায়। তারা তো একভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মনোহর তখন তার ছোট ভাইকে দায়িত্ব দেয় এই সব কিছু থামানোর জন্য, আর আমায়কে বলতে থাকে বাইরে গেলে দয়া করে আমার সাথে যাবেন, না হলে জনগণ কিন্তু আপনাদেরকে শেষ করে ফেলবে। এরপরই যখন তারা বাইরে আসে তখন আমায় সেই হাতের ভাস্কর্য দেখিয়ে মনোহরকে সরাসরি প্রশ্নই করে বসে যে এতগুলো স্বর্ণ কিভাবে সরালে। এর উত্তরে মনোহর বলে, আপনার নজর আসলে অনেক বেশি তীক্ষ্ণ, এ কারণেই আমাকে আগে থেকে সবকিছু ঠিক করে রাখতে হয়েছে, বুঝলেন। আর একটা কথা, আমি তো ভালো মানুষের মুখোশ পরেছি, অথচ আপনি কিনা বেঈমানের মুখোশ পরলেন আর এসব করে আমার এখানে আসলেন আমাকে ধরতে, অথচ আমি তো আপনার উপর শুরু থেকেই নজর রেখেছি। বুঝুন তাহলে এই মনোহর কত বড় মাপের খেলোয়াড়। যাক, তো এখান থেকেই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই রাজার যেই লোকের কাছে আমায় 2 কোটি টাকার কথা বলেছিল সেই লোকই এসে মনোহরকে সবকিছু জানায় আর 2 কোটি টাকা চায়। এসব শুনে মনোহরের তখনই খটকা লাগে, কারণ যেই অফিসার কিনা 73টা রেড সফলভাবে সম্পন্ন করেছে
সে ৭৪তম রেডে এসে ঘুষ নেবে, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তাই আমায় যখন ভোজ শহরে আসে তখনই মনোহর বুঝতে পেরে যায় যে সে নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এসেছে। আর এ কারণেই মনোহর সবসময় আমায়ের পেছনে লোক লাগিয়ে রেখেছিল তার সব খবরাখবর আগে পাওয়ার জন্য, যাতে সেই অনুযায়ী সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর আমায়কেই তকমা দিতে পারে। আর সেই পতিতালয়ের ব্যাপারটাও কিন্তু মনোহরেরই সাজানো ছিল, যাতে করে সে আমায়কে ফাঁসিয়ে দিতে পারে আর জনগণ তার উপর ক্ষেপে যায়। এরপরে মনোহর আমায়কে বলতে থাকে, আপনি তো এ পর্যন্ত আমার 4টা জায়গায় রেড দিয়েছেন, 4টা ব্যাপার আপনার চোখে পড়েছে, কিন্তু এরপরও আপনি কিচ্ছু করতে পারেননি। কিন্তু এবার আমি আপনাকে নিজে থেকে একটা টিপ দিচ্ছি, এমন এক জিনিস যা আপনার চোখের সামনেই আছে, যা আপনি খোঁজারও চেষ্টা করেননি, তবে সেই জিনিস আপনি খুঁজতেও পারবেন না। এসব শুনে আমায় বলে, বেইমানি করে এই শহরে এসেছি, এবার সেই বেইমানি করেই আপনার পিছু নিব, আপনার আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। মনোহর বলে, ঠিক আছে, দেখা যাবে, এখন আপাতত চলুন আপনাকে এখান থেকে তো বের করি। তো এরপরে অনেক লোকজনের মধ্য দিয়ে সে আমায়কে পার করে দেয়। অন্যদিকে আমায়ের বস যখন জানতে পারে যে তার সবকিছু ফেল হয়ে গেছে, তখন সে আমায়কে সাসপেন্ড করে দেয়। আমায়ের তো আর কিছুই করার থাকে না, তাই সে অফিস ছেড়েই চলে যায়। দৃশ্য চলে যায় সেই তাওজির কাছে। সে হয়তো এখন বেরোলে বাইরে আছে, আর তার কাছেও আমায়ের সাসপেন্ড হওয়ার খবরটা চলে আসে, তাই সে এটা নিয়ে বেশ খুশি হয়। এরপরে আমাদেরকে আমায়ের বাড়ির দৃশ্য দেখানো হয়। আমায় তো তখনও বেশ চিন্তায় ছিল। এরপরই সে তার সামনে সেই চিরকুটটা নিয়ে বসে থাকে আর মনোহরের লাভ স্টোরির ব্যাপারটা নিয়েই চিন্তা করতে থাকে। মনোহরের গার্লফ্রেন্ডের হঠাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই ব্যাপারটা আমায়ের কাছে বেশ খটকা লাগে। ওদিকে মনোহর চলে আসে রাজস্থানের সেই রাজার সাথে দেখা করতে। রাজা তো তার উপর বেশ খুশি ছিল, কারণ তার কারণেই আমায় সাসপেন্ড হয়েছে। তাই তারই খুশিতে তারা এখানে সেলিব্রেশন করতে থাকে, যে কারণে এখানে বেশ জাঁকজমকপূর্ণ নাচ গানও হয়। তো এরপরই আমায় মনোহরের সেই পঞ্চম টিপসের কথা চিন্তা করে আবারও ভোজে চলে আসে। সেটা নিয়ে অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে আমায় বুঝতে পারে যে মনোহর হয়তো মাটির কথা বলেছে, যা তার চোখের সামনেই আছে, কিন্তু এই নিয়ে তো সে কখনো চিন্তাই করেনি। তখনই আমায়ের মনে হয় যে মনোহর হয়তো মাটির নিচেই তার সব ধন সম্পদ লুকিয়ে রেখেছে। আর এই ব্যাপারটা সে তার স্ত্রীকেও ফোন করে জানায় যে আমি সেই পঞ্চম জিনিসটার খোঁজ পেয়ে গিয়েছি। এরপর সে তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে আর মনোহরের গার্লফ্রেন্ডের মৃত্যু নিয়ে ডিসকাস করতে থাকে। আমায় বলে যে সেটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, মেয়েটা নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। তখন তার বন্ধু বলে, হ্যাঁ, আমাদের এক তদন্তকারী অফিসার মনোহরের গার্লফ্রেন্ডের লেখা একটি লেটার পেয়েছিল, কিন্তু এই ব্যাপারটা খুব বেশি দূর আগায়নি। উপর মহলের চাপে পড়ে এই কেসটা বন্ধ হয়ে যায় আর এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়। যাক, এরপরই আমায় বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করে আর এই সব ডকুমেন্টসগুলো আমায় তার জুনিয়রকে দেয় ভালো করে চেক করে দেখার জন্য। এরপর তার জুনিয়র তাকে জানায় যে মনোহরের গার্লফ্রেন্ড নেহার নামে বেশ কিছু 5 স্টার হোটেল করা হয়েছে, যার পাওয়ার অফ অ্যাটর্নি মনোহর তার নিজের কাউকে দিয়ে রেখেছে। আর এই লিস্টে আরো অনেকের নাম আছে, যাদেরকে মনোহর রেলওয়েতে চাকরি দিয়ে বেশ কম দামে জায়গা জমিও কিনে নিয়েছে। এই সব কিছু জানার পর আমায় তো সেখানে উল্লেখিত বেশ কিছু মেয়ের সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু কেউই তো তার সামনে মুখ খোলে না। সেই সময় আমরা জানতে পারি যে মনোহর আরো এক মেয়ের সাথে একই কাণ্ড ঘটিয়েছে। মনোহর আসলে এই সব মেয়েদের কাছ থেকে জায়গা জমি নিয়ে চাকরি তো দেয়, কিন্তু তার সাথে সাথে তাদের সম্মানও নিয়ে নেয়, অর্থাৎ তাদেরকে ব্যবহার করে ছেড়ে দেয়। তো এই মেয়েটি যখন মনোহরকে বিয়ে করার কথা বলে, তখন মনোহর তাকে জানায় যে সে সব করতে পারবে না, সে তো জনগণের সেবায় নিয়োজিত। মেয়েটি যেন তার পরিবারের কথাই বিয়ে করে নেয়, আর এর মধ্যেই মাঝে মাঝে তার সাথেও সে সময় কাটাবে, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় আমায় তার বসের কাছে এসে এই সব মেয়েদের ব্যাপারে জানায়। তো এত কিছু শোনার পর আমার বস তাকে বলে, সব তো শুনলাম, কিন্তু এই ব্যাপারে তোমাকে এখন আর ইনভলভ করা যাবে না, তোমার মতোই আরো একজনকে লাগবে। আমায় তখন তার বসকে জানায় একজন আছে, আমায় এখানে কার কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপরে আমরা আমায়কে দেখতে পাই সে একজন উকিলের কাছে আসে। এই লোকের নাম গোবিন্দার, আর এই লোককে টাকা খাইয়ে যে কোনো কিছু করানো যায়। তাই এবার আমায় তাকে টাকা দিয়ে বলে যে সে যেন মনোহরের বিরুদ্ধে কেস ফাইল করে, সে যে মেয়েদেরকে চাকরি দিয়ে জমি কিনে নিয়েছে এই ব্যাপারটা নিয়ে। গোবিন্দারও এতে রাজি হয়ে যায়।
আমায় তখন বলতে থাকে, মনোহর তো অনেক বেশি পাওয়ারফুল, তার পাওয়ার দেখে আবার আপনি ঘুরে যাবেন না তো? সেই উকিল তখন টাকায় থুতু দেয় আর বলতে থাকে, আমি নেমো খারামি করব না, আপনার কাছ থেকে টাকা নিয়েছি। এর মধ্যেই তো মনোহরের কাছে কেস ফাইলটা চলে আসে। তাই সে তার লোকদেরকে জিজ্ঞেস করতে থাকে, কে এই উকিল যে আমার নামে কেস ফাইল করেছে? এত বড় সাহস কার হলো? এরপরে দেখা যায় আমায় মনোহরকে কল করে আর বলতে থাকে, তুই তোমাকে 5 নাম্বার টিপস দিয়েছিলি, তো এবার আমি তোকে একটা টিপস দিচ্ছি, শোন। তুই নেহা সহ যতগুলো মেয়ের কাছ থেকে সস্তায় জমি কিনেছিস আর তাদের সম্মান হরণ করেছিস, সেই সবকিছু এখন কিন্তু তোর উপরেই এসে পড়তে যাচ্ছে। মনোহর এসব শুনে বলতে থাকে যে তাই নাকি, তো কিভাবে প্রুফ করবেন এসব? আমায় তখন বলে, দেখতে থাক সামনে আর কি কি হতে চলেছে, আজ থেকেই তোর খারাপ সময় শুরু হলো। এই বলেই সে ফোন রেখে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইনকাম ট্যাক্স অফিসে আমায়ের জায়গায় নতুন কমিশনারও চলে আসে। সে তো এই ভোজে এসেই চলে যায় মনোহরের বাড়িতে তার সাথে দেখা করতে। সে তো এসেই মনোহরের তেলবাজি করতে থাকে। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন আর দেখা যায় যে মনোহরের উকিল চলে এসেছে গোবিন্দারের সাথে দেখা করতে। সে তাকে বলতে থাকে যে মনোহর দাদা ভাইয়ের কেস থেকে দূরে থাকতে কত টাকা চাই আপনার বলুন তো? টাকা নিয়ে চুপচাপ কেটে পড়ুন না, কেন খামোখাই ঝামেলায় জড়াচ্ছেন? তখন গোবিন্দার তার মানি ব্যাগ দেখিয়ে বলতে থাকে, আমি কাউকে নিরাশ করি না। এরপরই দেখা যায় আমায় আবারও সেই আখ খেতে যায় আর সেই মাটি দেখে সে ফোন দেয় ইনকাম ট্যাক্স অফিসের তার সেই ফ্যান গার্ল গীতাকে। এরপরই সে তাকে কিছু একটা করতে বলে। তো এরপরই দেখা যায় মনোহরের উকিল তার কাছে চলে আসে আর তাকে জানায় যে সেই উকিল তো 2 কোটি টাকা চেয়েছে। এটা শুনেই তো মনোহরের ছোট ভাই খুব রেগে যায়, কিন্তু মনোহর একদম শান্ত মাথায় বলতে থাকে যে রাজনীতিতে এইসব মানুষদেরকে সবসময় হাতের মুঠোয় রাখতে হয়, এ কারণে যা করা দরকার সেটাই আমাদের এখন করতে হবে। এদিকে গীতাও তার কাজ সম্পন্ন করে আমায়ের সাথে দেখা করতে চলে আসে। সে বলতে থাকে যে স্যার, আপনার অনুমান একদম ঠিক ছিল। আমাদের রেট দেওয়ার একদিন আগে সেই জমি থেকে সব খাজানা তুলে গরুর গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। আর স্যার, আপনি যে ওই ক্ষেতের পাশে একজনের বাড়ি আবিষ্কার করেছিলেন, সেটা ছিল ওই বিক্রম গড়িয়ালের, যার অনেকগুলো গরুর গাড়ি আছে। আর ক্ষেত থেকে যে কোনো জিনিস গরুর গাড়িতে করেই তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কারণ ক্ষেত থেকে তার বাড়ি পর্যন্ত কোনো পাকা রাস্তা নেই। তাই গরুর গাড়ি যদি যায় তাহলে অবশ্যই সেখানে গরুর গাড়ির চিহ্ন থেকে যায়। এসব শুনে আমায় বলে, ব্যাস, এসবই জানার দরকার ছিল। এরপর সে গীতাকে আরো একটি কাজ দেয়। সে আসলে তাকে রেড মারার কথা বলেছিল, আর এই কথাটাই গীতা তার নতুন কমিশনার স্যারকে জানায় আর তাকে টাকার লোভও দেয়। আর এই লোভে পড়েই নতুন কমিশনার রেড দিতে রাজি হয়ে যায়। তো পরদিন সকাল সকালই সেই কমিশনার তার লোকজন নিয়ে চলে আসে বিক্রম ঘড়িয়ালের বাড়িতে। আর সেখান থেকে তারা অনেক টাকা আর স্বর্ণ পায়। এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে আমায়ও দেখছিল। আর এগুলোই ছিল মনোহরের সেই খাজানাগুলো, যেগুলো আক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা ছিল। এরপরই আমায় মনোহরকে কল দেয় আর বলতে থাকে, 2 কোটির সাথে সাথে তো 20 কোটিরও মাল চলে গেল। এসব শুনে তো মনোহর অনেক বেশি রাগ দেখাতে থাকে। তখন আমায় বলতে থাকে, খেলাটা তাহলে ভালোই জমে উঠেছে তাই না? আপনি কি বলেন? মনোহর তো তখন রেগে মেগে জিজ্ঞেস করে, এই রেড কে দিল? তখন একজন জানায় যে ওই নতুন কমিশনার সুধীর এই কাজ করেছে। এরপর দেখা যায় সেই সুধীর নিজেই চলে আসে মনোহরের কাছে। আর সে তার কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে দাদা ভাই, আমি আসলে জানতামই না যে ওগুলো আপনার, জানলে আমি কখনোই যেতাম না। তখন মনোহর বলে, ঠিক আছে, এরপর থেকে ভোজ শহরে যেখানেই রেড দিবেন আগে আমাকে জানাবেন। কমিশনার বলে, ঠিক আছে, আমি জানিয়ে দিব। এরপর সুধীর আরো বলে যে সরকারি ফাইন কেটে নিয়ে আমি আপনার টাকাও ফিরিয়ে দিব, কিন্তু একটু সময় লাগবে আর কি। এরপরই দেখা যায় মনোহরের উকিলের কাছে সেই গোবিন্দারের কল আসে আর সে বলে আর মাত্র 5 দিন আছে, এর মধ্যে টাকা না দিলে কিন্তু তাদেরই বিপদ হবে। মনোহর এটা জানতে পেরেই তার ভাইকে পাঠায় এক লোকের বাসায় তার কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। সে ছিল আবার আইএস অফিসার। মনোহরের ভাইও তো সেখানে গিয়ে দেখে যে পানির ট্যাঙ্কির মধ্যে বস্তায় বস্তায় টাকা রাখা আছে। সেই সময় আবার ইনকাম ট্যাক্সের লোকজন সেখানে চলে আসে আর সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। আমায় তখন মনোহরকে এই খবরটাও ফোন করে জানিয়ে দেয়। এসব শুনে মনোহর ভাবতে থাকে যে এত ইনফরমেশন কে দিচ্ছে তাদেরকে। এরপরে রিভিল হয় আর একটা টুইস্ট। দেখা যায় মনোহরের নিজের উকিলই ছিল এই সবের পেছনে। সে মনোহরের কাজ করলেও কথা শুনছিল আমায়ের। তো এরপরই মনোহরের সেই উকিল পরদিনই গোবিন্দারকে কল করে দিল্লির একটা ফার্ম হাউসে আসতে বলে আর বলে যে মনোহর তাকে সেখানেই টাকা দিবে। আর এই ব্যাপারটা আমায়কে জানালে আমায় তার বসকে ইনফর্ম করে দেয়। বসও তো এই কথা
জানতে পেরে তার লোকজন নিয়ে চলে যায় সেই ফার্ম হাউসে। কিন্তু সে মনোহরকে ধরতে পারে না, কারণ মনোহর তো এসব আগে থেকেই জেনে গিয়েছিল, তাই সে অন্য জায়গায় নিজেকে লুকিয়ে রেখেছিল। আমায়ের বসও এটা বুঝতে পেরে সাথে সাথে আমায়কে কল দেয় আর বলতে থাকে, তোমার সব প্ল্যান ফেল হয়ে গেছে, মনোহর সবকিছু জেনে গেছে। এরপরই সে তার সেই উকিলকে ধরে বেশ মারধর করে আর আমাকেও এই ব্যাপারে জানিয়ে দেয়। আমায় তো এবার বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে আবার সেই গোবিন্দার উকিলকে মনোহর 2 কোটির জায়গায় 5 কোটি টাকা দেয়, অর্থাৎ সে তাকে কিনে নেয় আর গোবিন্দারও তার হয়ে কাজ করতে শুরু করে। পরদিনই দৃশ্য চলে আসে কোর্ট রুমে, আর এখানে দেখা যায় সেই উকিল মনোহরকে সাহায্য কি করবে, সে উল্টো মনোহর যে তাকে 2 কোটির জায়গায় 5 কোটি দিতে চেয়েছে সেই কথা রেকর্ড করে সবার সামনে ফাঁস করে দেয়। এরপরে সেই টাকাগুলো নিয়ে কোর্টে উপস্থিত হয় আমায়। তখন গোবিন্দার বলতে থাকে যে দাদা ভাই অনেক মেয়ের জমি কিনে নিয়েছে আর তাদের সম্মানও নষ্ট করেছে, কিন্তু সে তার প্রেমিকা নেহার নামে অনেক প্রপার্টিজ গড়ে তুলেছিল। কদিন পর নেহা মারা গেলে দাদা ভাই বলে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। পুলিশও তা মেনে নেয়, কিন্তু আমার এতে কিছু ডাউট আছে, তাই আমি চাই এই কেসটা নতুন করে ইনভেস্টিগেশন করা শুরু হোক আর এই ইনভেস্টিগেশনের পুরো সময়টা দাদা ভাইকে ভোজ থেকে দূরে রাখা হোক, কারণ সে যেহেতু অনেক বেশি পাওয়ারফুল, তাই এই কেস চলাকালীন সে তার পাওয়ার দেখাতে পারে। কোর্টও তখন রায় দিয়ে দেয় গোবিন্দারের পক্ষে। কোর্টের থেকে বাইরে বের হলে মনোহরের সাথে আমায় দেখা করে আর বলতে থাকে আবার উকিলকে টাকা দিতে যেন না, তাহলে আবারও রেইড পড়তে পারে। আর ধীরে ধীরে দেখুন সামনে আরো কি কি হতে চলেছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে গোবিন্দার এত সময় ধরে আমায়ের সাথেই ছিল। দৃশ্য চলে যায় মনোহরের বাড়িতে। সে যখন একা বসেছিল তখনই নতুন কমিশনার সুধীর তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে আমার উপর তো একটা দায়িত্ব এসে পড়েছে, আমাকে ভোজের সব জায়গায় রেড দিতে হবে। এখন আপনি বলুন আপনার ধন সম্পদ আর কোথায় কোথায় আছে, তাহলে আমি সেই সব জায়গায় যাবই না। আপনি চাইলে সেই সব জায়গা থেকে সবকিছু সরিয়েও নিতে পারেন। মনোহর তখন কিচ্ছু বলে না, একদম চুপচাপ থাকে। পরবর্তীতে সে এক বড় লয়ারের সাথে দেখা করে আর তাকে তার সব জমির দলিল দিয়ে বলতে থাকে যে দয়া করে আমার এই ভোজ থেকে চলে যাওয়ার ব্যাপারটা আটকান। অন্যদিকে দেখা যায় আমায়ের বস কমিটির সাথে একটা মিটিংয়ে বসে আমায়কে আবারও ফিরিয়ে আনার জন্য। আমায় তখন এটা জানায় যে আমরা মনোহরের অনেক টাকা পয়সা পেলেও তার কাছে থাকা গোল্ডের হদিস এখনো পাইনি, তাই আমাকে এই দায়িত্বটা দিন যেন আমি সেটাও খুঁজে বের করতে পারি। মনোহর তো প্রায় 500 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে। তখন কমিটি তার কাছে জিজ্ঞেস করে যে তুমি যদি এই ব্যাপারটাতে ফেল হয়ে যাও তখন কি হবে। এর উত্তরে আমায় বলে যে তাহলে এটাই হবে আমার জীবনের শেষ রেড। দৃশ্য চলে যায় পরদিন সকালে। আমায় আবারও চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে আর এখানেই আর একটা টুইস্ট রিভিল হয়। এতদিন আমরা যে কমিশনার সুধীরকে দেখেছি যে শুধু মনোহরের হয়েই কাজ করত, সে আসলে আমায়ের টিমেরই একজন লোক ছিল যে এতদিন দেখিয়েছে যে সে মনোহরের হয়ে কাজ করে, কিন্তু আসলে তো সে কাজ করত আমায়ের হয়ে। আর এর কথাই সে একদিন তার বসকে বলেছিল আর আমায়ের রেকমেন্ডেশনেই সুধীরকে এখানে পাঠানো হয়। সে আসলে আমায়েরই শিষ্য। ওদিকে দেখা যায় মনোহর তো তার সব ধন সম্পদ একটা হোটেলে জড়ো করে। সুধীর এই কথা জানতে পেরে আমায়কে জানায়। এরপর আমায় তার সব লোকজন নিয়ে সেই হোটেলে এসে উপস্থিত হয়। আর এই খবর যখন মনোহর পায় তখন তো সে সাথে সাথে কেবিনেট থেকে উঠে আসে। এদিকে হোটেলে রেড দেওয়ার পর তো একের পর এক টাকা বেরিয়ে আসে। এরপর সেখানে স্বর্ণও ধরা পড়ে। যেহেতু এই হোটেলটা মনোহরেরই ছিল তাই সে বুদ্ধি করে এখানকার ট্যাবগুলোকেই স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছিল যাতে কেউ এসব ধরতে না পারে। কিন্তু আজ তো ঠিকই সব ধরা পড়ে গেল। এরপর দেখা যায় গীতা তো তার শক্তি দিয়ে একটা দেয়ালই ভেঙে ফেলে আর সেখানেই ছিল মনোহরের বাকি সব সম্পদ। কোটি কোটি টাকা আর স্বর্ণে ভরা ছিল সেই জায়গাটা। এই সবকিছু দেখে তো আমায়রা একেবারে অবাক হয়ে যায়। ওদিকে মনোহরকে দেখানো হয় সে মুখ্যমন্ত্রীকে ফোন দিয়ে বলে সে যেন রেড বন্ধ করায়। সেই সময় মুখ্যমন্ত্রীর সামনে বসেছিল সেই তাওজি। সে তখন তাকে বুদ্ধি দেয় আর বলে দেখো আজকে মনোহরের উপর রেড চলছে আর আজ তুমি যদি তাকে হেল্প করো তাহলে কাল কিন্তু তোমার সম্পদের উপরেও রেড পড়বে, তাই ওকে কোনো হেল্প করতে যাবেন না। মুখ্যমন্ত্রীও তখন মনোহরকে বলে দেয় যে আমি এখানে কিচ্ছু করতে পারবো না। মনোহর তো তখন আরো বড় বড় জায়গায় কল করতে থাকে কিন্তু কেউ তখন তার ফোন রিসিভ করে না। ওদিকে সেই হোটেলের মধ্যে আমায় একটা সময় মনোহরের সাথে কাজ করা সেই উকিলকেও খুঁজে পায়। মনোহর তো তখন তার জনগণ নিয়ে হোটেলে চলে আসে হামলা করার জন্য। আর সেই সময় আমরা অন্যদিকে দেখি মনোহর যেসব মেয়েদের সম্মানহানি করেছিল সেই সব মেয়েকে একসাথে করে আমার স্ত্রী চলে আসে
মনোহরের মায়ের সামনে। সব মেয়েরা তখন মনোহরের মাকে তার ছেলের কুকর্মের কথা বলতে থাকে। এই সব কিছু শুনে তো বেচারি অনেক বেশি ভেঙে পড়ে, কারণ তার ছেলে যে এরকম তা তো সে কখনো ভাবতেও পারেনি। এখান থেকে দৃশ্য চলে যায় হোটেলে, যেখানে আমায় এবং মনোহর আবারও মুখোমুখি হয়। আর তখন আমায় সুধীরের আসল পরিচয় মনোহরের সামনে দেয়, যে সে তো আমায়েরই শিষ্য। এতদিন সে তাকে ধোকাই দিয়ে এসেছে। এরপর সে বলতে থাকে এত কিছু করার পর সে তো এখন পর্যন্ত মনোহরের বেশিরভাগ স্বর্ণ এবং সরকারি কাগজপত্র হাতে পায়নি। এটা শুনে মনোহর বলে যে যেখানে সরকারি আইন ফেল হয়ে যায় তখনই আমার আইন শুরু হয়। সে সময় বাইরে তার লোকজন ভাঙচুর করা শুরু করে দেয়। এসব দেখে আমায় দ্রুত উপরে উঠতে থাকে। এরপরে আমায় তার আসল চাল চালে। সে জানে জনগণকে কিভাবে হাত করতে হয়। এই মারামারির মধ্যেই সে উপর থেকে টাকা ছিটাতে থাকে, আর এটা দেখেই তো জনগণ টাকার পেছনে ছুটতে থাকে। আর এই সুযোগেই আমায়রা তাদের জব্দ করা সব জিনিস নিয়ে সেখান থেকে বেরোতে থাকে। পরবর্তীতে তারা মনোহরের আরো লোকজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারে যে সে স্বর্ণের এক বিশাল খনি লুকিয়ে রেখেছে তারই ফাউন্ডেশনের লেকের নিচে। এটা জানতে পেরেই তারা চলে আসে সেইখানে, আর সেখান থেকে সেই স্বর্ণের তৈরি হাতের ভাস্কর্যটা উদ্ধার করে। এই সব কাজ শেষ করে আমায়রা যখন সেখান থেকে বের হবে তখনই মনোহর আবারও তার লোকজন নিয়ে তাদেরকে মারতে আসে। ঠিক সেই সময় মনোহরের মা সেই সব মেয়েদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয় যারা মনোহরের লালসার শিকার ছিল। তাই মারিনে এসে সবাইকে বলতে থাকে আপনারা আগে আমাদের এই বোনদের কথা শুনুন, যে আপনাদের দাদা ভাই তাদের সাথে কি করেছে। তখনই মনোহরের মা তার ছেলের কৃতকর্মের জন্য নিজের জুতো মাথায় নিতে যায়, কিন্তু মনোহর এসে তাকে থামাতে গেলে সে উল্টো মনোহরকেই জুতো দিয়ে মারে। মনোহর তখন তার মার কাছে মাফ চাইতে থাকলে তার মা সেখান থেকেই চলে যায়। এরপরই তো সবাই চলে আসে তাদের দাদা ভাই মনোহরকে মারতে, কিন্তু আমায় তাদেরকে থামায় আর বলে আপনারা দয়া করে আইন নিজেদের হাতে তুলে নিবেন না। এই বলেই সে মনোহরকে পুলিশের হাতে তুলে দেয়। আর এরই সাথে ৭৫ বারের মতো সে তার রেইডের মিশনে সফল হয়। পরবর্তীতে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে একদিন আমায়ের বুক পকেটে একটা চিরকুট গুজে দিয়েছিল, আর সেই চিরকুটে লেখা ক্লু থেকেই সে ধীরে ধীরে সবকিছু খুঁজে বের করতে পেরেছে। আর যেই লোকটা সেদিন তাকে চিরকুট দিয়েছিল সে ছিল নেহার নানা ভাই। সে তখন আমায়কে অনেক ধন্যবাদ দিতে থাকে, কারণ কেউ যা পারেনি তা আমায় করে দেখিয়েছে। তো এখান থেকে দৃশ্য চলে যায় জেলখানায়, যেখানে আমরা সেই তাওজিকে দেখতে পাই। সে পেরোলে কয়দিন বাইরে থাকলেও আবারও জেলখানায় চলে এসেছে, আর এসেই সে মনোহরের সাথে হাত মিলায়। আর এই দৃশ্যের সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে? তবে কি এই তাওজি আর মনোহর মিলে পরবর্তীতে আমায়ের সাথে লড়বে? আর আমায় কি পারবে তার সততা দিয়ে আবারও এদের সাথে লড়াই করে জিততে? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। আর সেটা যখন আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।